নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হিটাইট ফলক রহস্য। আজ থাকলো 3য় পর্ব। বিদায় সম্বর্ধনায় তুলকালাম। লারকানা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের একটি বিশাল সভাকক্ষে ভারতীয় পণ্ডিতদের সম্বর্ধনা দেওয়া হচ্ছিল পরদিন সকাল 10টায়। একের পর এক দু দেশের পণ্ডিতরা বক্তৃতা দিয়ে উঠে মহেঞ্জোদারোতে নতুন এবং বিস্ময়কর প্রত্ন আবিষ্কারের কথা বলেছেন। প্রত্যেকেই কর্নেল বুড়ো এবং এই অধম সাংবাদিক জয়ন্ত চৌধুরীর প্রশংসা করেছেন। ডক্টর আলুওয়ালার জন্য দুঃখ প্রকাশও করেছেন। শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। উসখুস করছি দেখে কর্নেল বললেন, তোমাকেও বক্তৃতা দিতে হবে ডার্লিং, তৈরি হয়ে নাও। পাগল না মাথা খারাপ? আমি ওতে নেই, এক্ষুনি কেটে পড়ছি। উঠতে যাচ্ছি, ডক্টর করিম ঘোষণা করলেন, এবার ভারতীয় সাংবাদিক জয়ন্ত চৌধুরীর মুখে এই রোমহর্ষক আবিষ্কারের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনবেন আপনারা। মিস্টার চৌধুরী কলকাতার প্রখ্যাত পত্রিকা দৈনিক সত্যসেবকের স্পেশাল রিপোর্টার। কি আর করি, অগত্যা মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে দায় সারা কাহিনী শোনালুম। তারপর আসনের উদ্দেশ্যে এগোলুম। মোহরমোহ করতালি চারিদিকে। আমি তো একেবারে ঘাবড়ে গেছি। গিয়ে দেখি কর্নেলের আসন শূন্য। এদিক ওদিক তাকিয়ে ওকে খুঁজলুম। তারপর দেখি দরজার পাশে উঁকি মেরে চোখের ইশারায় আমাকে ডাকছেন। কাছে যেতে যেতে শুনি সভাপতি ডক্টর করিম ঘোষণা করছেন, এবার আমি প্রখ্যাত প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারকে অনুরোধ করছি। বাইরে গিয়ে কর্নেল বললেন, এসো কেটে পড়া যাক। বললাম, আপনি অদ্ভুত মানুষ তো, এটা অভদ্রতা হচ্ছে না? আপনাকে তারা বক্তৃতা দিতে ডাকছেন আর আপনি কেটে পড়ছেন। কর্নেল জবাব না দিয়ে হনহন করে লন পেরিয়ে চললেন। আমার খুব রাগ হলো। মাঝে মাঝে বুড়োর মাথায় যেন ভূত চাপে। এমন একটা জ্ঞানী গুণী সমাবেশ ছেড়ে এবং রীতিমতো অভদ্রতা দেখিয়ে চলে গেলেন। এতে ভারতেরই মাথা কি হেঁটচ্ছে না? কারণ উনি একজন ভারতীয় প্রতিনিধি। দেশের সম্মান বাঁচাতে আমার মাথায় একটা বুদ্ধি এলো। এখনই সভামঞ্চে গিয়ে জানিয়ে দেব কর্নেল সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি ভাষণ দিতে পারছেন না। কিন্তু হলে ঢুকেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। মঞ্চে অবিকল কর্নেলের মতোই দাড়ি ও টাকওয়ালা এক বৃদ্ধ ভদ্রলোক সবে মাইকের সামনে দাঁড়িয়েছেন এবং সবিনয়ে ঘোষণা করছেন, অধমের নাম কর্নেল নীলাদ্রি সরকার। আমি কি স্বপ্ন দেখছি? আসল কর্নেল থাকতে নকল কর্নেল কেন রে বাবা? ডক্টর করিম এবং আরো অনেকে তো আসল কর্নেলকে চেনেন। এমনকি এই 2-3 দিন ধরে ওর সঙ্গে ঘুরে বেড়ালেন। অথচ একজন উটকো লোক উঠে গিয়ে কর্নেল সেজে মঞ্চে ভাষণ দিচ্ছে। আমি হতভম্ব হয়ে সামনের দিকে সাংবাদিকদের জায়গায় আমার নির্দিষ্ট আসনে বসতে গেছি। সেই সময় আচম্বিতে একটা তুলকালাম শুরু হয়ে গেল। প্রথমে প্রচন্ড বিস্ফোরণের শব্দ হলো। তারপর দেখলুম নকল কর্নেল মাইকের সামনে উঁচু ডেস্কটার তলায় ঢুকে পড়লেন। তারপর চেঁচামেচি হুড়োহুড়ি তাণ্ডব চলতে থাকলো।
মিলিটারি সিপাহীদের মঞ্চে ঘিরে ফেলতে দেখলো। উরে বাবা, পাকিস্তানে কি আবার মিলিটারি বিপ্লব হচ্ছে তাহলে? মঞ্চে কর্নেল কামাল খাঁকে দেখলো, দু হাতে দুটো রিভলভার নিয়ে হেরে গলায় গর্জন করলেন, যে যেখানে আছেন চুপচাপ করে বসুন, আমরা আততায়ীকে পাকড়াও করছি। এই সময় আমার বাঁদিকের দরজার কাছে দেখতে পেলুম সিপাহীরা একটা লোককে টানতে টানতে নিয়ে যাচ্ছে। লোকটাকে আমার চেনা মনে হলো। ওহো, একেই তো সেদিন পার্কে ডক্টর আলুওয়ালার সঙ্গে কথা বলতে দেখেছিলাম। সবাই এবার অনেকটা শান্ত হয়েছে। যারা হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল তারা অনেকে ফিরে এসে আসনে বসেছে। বুঝলুম, এদেশে এমন কাণ্ড যেন লোকের গা সওয়া। কিন্তু ততক্ষণে আমি ব্যাপারটা ধরতে পেরেছি। গোয়েন্দা দপ্তর আগেভাগে টের পেয়েছিল কর্নেল মঞ্চে উঠলেই গুপ্তঘাতকের পাল্লায় পড়বেন। তাই নকল কর্নেল সাজিয়ে গোপন সূত্রে পাওয়া খবরের সত্যতা যাচাই করতে চেয়েছিল। বলাই বাহুল্য, সত্যিকার কর্নেলকে মঞ্চে হাজির করে ঝুঁকি নিতে চায়নি। কিন্তু বলিহারি সাহস ওই নকল কর্নেল ভদ্রলোকের। যদি গুলিটা লাগতো? আমি আর বসে থাকতে পারলুম না। তখনই ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে পড়লুম। বাইরে কোথাও কর্নেলকে দেখতে পেলুম না। তখন একটা ট্যাক্সি ডেকে শটান হোটেলে চলে গেলুম। ইন্টারলকিং সিস্টেমের দরজা লক করা আছে, চাবি দিয়ে খুললুম। হ্যাঁ, বুড়ো ঘরেই আছেন, তবে চুপচাপ বসে নেই। টেবিলে সেই গুহার সিন্ধুকে পাওয়া চাকতিটা ঘষা মাজা করছেন। দুটো ছোট শিশিতে সাদা ও রঙিন তরল পদার্থ রয়েছে। একটা ছোট্ট ব্রাশ দিয়ে ব্রোঞ্জের চাকতিটা পরিষ্কার করছেন কর্নেল। হিটাইট সিলমোহর। ঘরে ঢুকেই রুদ্ধশ্বাসে যা ঘটেছে বললুম। শুনে কর্নেল একটু হাসলেন। বললেন, কিষণ চাঁদ ওরফে ডক্টর অনিরুদ্ধ যোশী সহজে ছাড়বে না, এবার মরিয়া হয়ে উঠেছে। অবাক হয়ে বলল, কেন? গুপ্তধনের সিন্ধুক তো খালি, মিছিমিছি আর কেন সে ঝামেলা করতে চাইছে? কর্নেল চাকতিটা দেখিয়ে বললেন, জয়ন্ত, ভেবেছিলুম রাজা হেহয়ের গুপ্তধন রহস্যের পর্দা এতদিনে খুলতে পেরেছে, কিন্তু তার বদলে দেখছি রহস্য আরো ঘনীভূত হয়ে উঠল। বলেন কি? এই চাকতিটা লক্ষ্য করো, একটা ফুটো দেখতে পাচ্ছ, তাই না? আমার ধারণা ব্রোঞ্জের এই চাকতি বা সিলমোহরটা রাজা হেহয়ের ঘোড়ার কপালে ঝোলানো ছিল। চাকতির হরফগুলোর পাঠোদ্ধার করা পণ্ডিতদের কাজ, কিন্তু আমার মনে হচ্ছে ব্রোঞ্জের ফলকটা বা পাথরের সিন্ধুকের গায়ে যে চিত্রলিপি আমরা দেখেছি, এগুলো সেই ঢঙের চিত্রলিপি নয়। তুমি এই আতস কাঁচের মধ্য দিয়ে দেখতে পারো এ কিছুতেই সিন্ধু সভ্যতার চিত্রলিপি নয়, সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। আতস কাঁচের সাহায্যে ব্রোঞ্জের চাকতিটা দেখতে লাগলুম। হ্যাঁ, কর্নেল যা বলেছেন তাই বটে। এই চাকতির মধ্যে দণ্ডধারী পুরুষটি নিশ্চয়ই রাজা, ব্রহ্মাবর্তের রাজা হেহয়। কি বলেন কর্নেল? কর্নেল হেসে বললেন, ব্যাস, তাহলে তুমি তো পাঠোদ্ধার করেই ফেলেছ দেখছি। তোমাকে পণ্ডিতরা এবার বিদ্যা দিগ্গজ বাচস্পতি উপাধি দেবেন জয়ন্ত, নাকি বিদ্যার নব বিদ্যা বাগিস গোছের কিছু চাই তোমার? ক্ষুব্ধ হয়ে বললাম, এটা একটা রাম ছাগলকে দেখান, বলবে এই মূর্তিটা একজন রাজার। রাজার হাতে রাজদণ্ড থাকে না? কে জানে, বলে কর্নেল অন্যমনস্কভাবে ঘড়ি দেখলেন। তারপর হাই তুলে বললেন, ডক্টর করিম আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর বেরোব। কোথায় বেরোবেন? আবার সেই ঘোড়া ভূতের আড্ডায় নাকি? কিন্তু তুমি ওকে এখনো ঘোড়া ভূত বলছো কেন জয়ন্ত? বেচারি আসলে তো একজন মানুষ। রাজা হেহয়ের গুপ্তধনের লোভে এ পর্যন্ত কত মানুষ যে এমনি পাগল হয়ে গেছে তার সংখ্যা নেই। এই হতভাগ্যের পরিচয় আর জানা সম্ভব নয়। শুধু এইটুকুই বলতে পারি, সে পাগল হয়ে যাওয়ার পর ওই এলাকার কোনো একটা গুহায় আশ্রয় নিয়েছিল।
অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণ করছিল, আর শেষ পর্যন্ত নিজেকেই ভেবেছিল রাজা হেহয়ের সেই ঘোড়া। কিন্তু ওর গায়ের রং এত কালো হলো কিভাবে? যে গুহায় ও ছিল সম্ভবত সেই গুহায় কালো ছাই ভর্তি রয়েছে। কিসের ছাই তাও এখানে ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। শুনলে অবাক হবে, কার্বন 14 নামে একরকম আধুনিক পরীক্ষা পদ্ধতি আছে। তাতে প্রায় নিখুঁত হিসেব করে বলা যায় জিনিসটি কত বছরের পুরানো। জানা গেছে লোকটার গায়ে যে ছাই লেগে আছে তা আজ থেকে প্রায় 5000 বছর আগের কাঠ পোড়ানো ছাই। বলেন কি? তাহলে মহেঞ্জোদারোতে যখন মানুষ বাস করত তখনকার ছাই? হ্যাঁ জয়ন্ত, তখনকারই। কিন্তু গুহার কাঠ পুড়িয়েছিল কেন? সম্ভবত ওটা ছিল মহেঞ্জোদারোবাসীদের শ্মশান। গুহার মধ্যে শ্মশান কেন? জয়ন্ত, সব দেশেই প্রাগৈতিহাসিক কালে গোপনে মৃতদেহ সৎকার করার প্রথা ছিল। সর্বত্র এর প্রমাণ পাওয়া গেছে। লোকে বিশ্বাস করত মৃতদের আত্মা শান্তিতে থাকতে চায়, তাই এমন নির্জন জায়গায় তাদের শেষকৃত্য করা হতো, যাতে কোনো ক্রমেই জীবিত মানুষদের জীবনযাত্রার কোনো আওয়াজ তাদের কানে না পৌঁছায়। নইলে তাদের শান্তির ঘুম ভেঙে যাবে এবং বিরক্ত হয়ে জীবিতদের ক্ষতি করতে থাকবে। বুঝলে তো? বুঝলুম, কিন্তু এও বুঝলুম আপনি সেই শ্মশান গুহা আবিষ্কার না করে ছাড়বেন না। কিন্তু একটু আগে সম্বর্ধনা সভায় যা ঘটল তাতে কি আপনার একটুও ভয় হচ্ছে না? কর্নেল মিটিমিটি হেসে শুধু মাথা দোলালেন। কিষানচাঁদ ডাকুর হাতে নির্ঘাত এবার প্রাণটি খোয়াবেন দেখছি। তুমি কি ভয় পেয়েছো ডার্লিং? আলবাত পেয়েছি। সব সময় আমার বুকে ভূমিকম্প হচ্ছে। কর্নেল হো হো করে হেসে উঠে। তত ভয়ের কারণ নেই জয়ন্ত। আমার বন্ধু কর্নেল কামাল খাঁ অতি ধুরন্ধর গোয়েন্দা সর্দার। কিষানচাঁদের দলেও এজেন্ট রয়েছে, কাজেই নিশ্চিন্তে গোঁফে তা দাও। আমার গোঁফই নেই? গোঁফ রাখতে শুরু করো বলে কর্নেল ফোনের দিকে হাত পারলেন। ফোন বাজছিল। কাকে কি জবাব দিয়ে বললেন ডক্টর করিম এবং আমাদের প্রতিনিধি দলের নেতা ডক্টর তীরকে এসে গেছেন। একটু পরেই ওরা দুজনে ঘরে ঢুকলেন। ডক্টর তীরকে কর্নেলের বয়সী, মস্ত গোঁফ আছে, লম্বা ঢ্যাঙা রোগাটে গর্ডেন মানুষ, একটু কুঁজো। তিনজনে টেবিলে ঘিরে বসে চাকতিটা দেখতে ব্যস্ত হলেন। আমি কর্নেলের নির্দেশ মতো কফির অর্ডার দিলুম ফোনে। ঘড়িতে এখন বাজছে দুপুর 12টা, লাঞ্চ সেই 1টায়। একটু পরে প্রথমে মুখ খুললেন ডক্টর তীরকে। এটা হিটাইট চিত্রলিপি মনে হচ্ছে। ডক্টর করিম বললেন, হ্যাঁ আমারও তাই ধারণা। কর্নেল বললেন, হিটাইট পশ্চিম এশিয়াবাসী আর্যদের একটা শাখা ছিল ওরা, তাই না? ডক্টর তীরকে বললেন, হ্যাঁ কর্নেল সরকার, হিটাইটরাও আর্য জনগোষ্ঠীভুক্ত ছিল। প্রথমে ওরা বর্বর পশুপালকও ছিল। অনেক প্রাচীন কৃষিকেন্দ্রিক নগর সভ্যতা ওরা ধ্বংস করেছিল। পরে ওরা ক্রমশ সভ্য হয়ে ওঠে। বাইবেলে ওদের কথা আছে। সিরিয়ায় ওদের অনেক ফলক ও সিলমোহর পাওয়া গেছে। ডক্টর করিম বললেন, হিটাইটরা নিজেদের দেশকে বলতো হাট্টি বা হত্তি। কর্নেল বললেন, কিন্তু হিটাইট ভাষায় লেখা এই চাকতি রাজা হেহয়ের ঘোড়ার মাথায় ঝোলানো ছিল কেন? হেহয়কে তো উত্তর ভারতের ব্রহ্মাবর্ত রাজ্যের লোক বলা হয়। কোথায় সিরিয়া, কোথায় উত্তর ভারত? ডক্টর তীরকে একটু ভেবে নিয়ে বললেন, বড্ড গোলমেলে ব্যাপার তা সত্যি। এই চাকতিতে কি লেখা আছে না জানা পর্যন্ত রহস্যভেদ করা যাচ্ছে না। ডক্টর করিম, চলুন বরং আপনার স্টাডিতে গিয়ে দুজনে কিছুক্ষণ মাথা ঘামানো যাক। হিটাইট লিপির পাঠোদ্ধার তো জার্মান পণ্ডিত হেলমুথ থিওডোর বোসার্ট
1946 সালে করে ফেলেছেন। কাজেই সেই সূত্র ধরে এগোলে আমরাও নিশ্চয়ই চাকতির লেখাগুলো পড়ে ফেলতে পারবো। ডক্টর করিম বললেন, কর্নেল সরকারকেও আমন্ত্রণ জানাচ্ছি। কর্নেল সবিনয়ে হাসতে হাসতে বললেন, ক্ষমা করবেন ডক্টর করিম, আপনাদের কাজের সময় এই অপণ্ডিত মহামূর্খের উপস্থিতি অনেক বিঘ্ন ঘটাবে। আপনারা অনুগ্রহ করে সময় মতো জানাবেন চাকতিতে কি লেখা আছে, ব্যাস তাহলেই যথেষ্ট। চাকতি নিয়ে ওরা চলে গেলেন। দরজা লক করে এসে কর্নেল বললেন, জয়ন্ত, আশা করি বুঝতে পেরেছো যে রাজা হেহয়ের গুপ্তধন রহস্য কেন ঘনীভূত হয়েছে? মাথা দুলিয়ে বললুম, কিচ্ছু বুঝিনি। যে সিন্দুকটা আমরা গুপ্তধনের আধার বলে ভেবেছি, ওটা আসলে মৃত ঘোড়ার চোয়াল সংরক্ষণের জন্য প্রাচীন প্রথা অনুসারে তৈরি একটা পাথরের সিন্দুক। কর্নেল ছাত্রকে বোঝানোর ভঙ্গিতে বলতে থাকলেন, একটা ব্যাপার গোড়াতেই আমাদের বুঝতে ভুল হয়েছিল। ব্রহ্মাবর্তরাজ হেহয়ের মাতৃভাষা কিছুতেই সিন্ধু ভাষা ছিল না, হতেই পারে না। তিনি এখানে বিদেশি মাত্র। যদি গুপ্তধনের সংকেত তিনি ফলকে লিপিবদ্ধ করেন, তাহলে মাতৃভাষাতেই করা স্বাভাবিক ছিল। কাজেই এটা মোটেই রাজা হেহয়ের লিপি নয়, নিশ্চয়ই অন্য কারোর। তিনি স্থানীয় লিপিকারকে দিয়ে মহেঞ্জোদারোর ভাষায় লিখিয়ে নিয়েছিলেন। তাও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ তাতে দ্বিতীয় একজন গুপ্তধনের হদিশ পেয়ে যাবে। কোনো বুদ্ধিমান মানুষ এটা করবেন না। তাহলে এর একটাই ব্যাখ্যা হতে পারে, কোনো মহেঞ্জোদারোবাসী সন্দেহবশে রাজা হেহয়ের পিছু নিয়েছিল এবং সে যা দেখেছিল তা একটা ব্রোঞ্জের ফলকে লিপিবদ্ধ করেছিল। এবার এই দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ভট্টাচার্যের অনুবাদটা পড়া যাক। কি দাঁড়াচ্ছে শোন। আমি দেখেছি সৌরবর্ষের ৬ষ্ঠ মাসে চাঁদের প্রথম তিথিতে একজন লোক একটা ঘোড়া নিয়ে সিন্ধু নদের তীরে ত্রিকোণ ভূমিতে উপস্থিত হলো। ঘোড়ার পিঠে একটা বাক্স ছিল। সে বাক্সটা শস্যক্ষেত্রের সীমানায় একটা বৃক্ষের নিচে পুঁতে রাখলো। বললাম, আমি দেখেছিটা কোথায় পাচ্ছেন? কর্নেল হতাশ ভঙ্গিতে বললেন, তাহলে সব প্রাচীন লিপির ইতিহাস তোমাকে শোনাতে হয়। আপাতত সে সময় হাতে নেই। শুধু জেনে রাখো, সব প্রাগৈতিহাসিক ফলক বা শিলালিপি বা শিলমোহর যা কিছু লেখা আছে, সবের গোড়ার ধরে নিতে হবে কেউ কিছু বলেছেন কিংবা ঘোষণা করেছেন। অর্থাৎ প্রত্যেকটি লেখা ব্যক্তিগত উক্তি, আজকালকার মতো নৈর্ব্যক্তিক নয়। কোনো পুরোহিত বা কোনো রাজা বা কেউ না কেউ কিছু স্থায়ীভাবে অন্যান্য মানুষকে জানাতেই ওগুলো লিখেছেন। নিজে না লিখুন, লিপিকারকে দিয়ে লিখিয়েছিলেন। কাজেই সব লেখার গোড়ায় আমি দেখেছি বা আমি বলছি এই কথাটা ধরে নিতেই হবে। এই ফলকে একটা ঘটনার কথা লেখা রয়েছে। কাজেই বাধা দিয়ে বললুম, বেশ তাই। তাহলে পাথরের বাক্সে অবিকল একই লেখা এলো কিভাবে? এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। সে লোভ সামলাতে না পেরে রাজা হেহয় এবং তার ঘোড়াটিকেও হত্যা করেছিল। তারপর তখনকার প্রথা অনুসারে পালিত পশু হিসাবে ঘোড়ার চোয়াল একটা পাথরের সিন্ধুকে ভরে ওই গুহায় সমাধিস্থ করেছিল। ঘোড়ার মাথায় ঝোলানো শিলমোহর বা চাকতিটাও সিন্ধুকে রেখে দিয়েছিল, কারণ ওটা ঘোড়াটারই একটা সাজ। কিন্তু গুপ্তধন? বলছি, পাথরের সিন্ধুকের গায়েও একইভাবে লিখে রাখার কারণ, নিজের জীবনে যে অদ্ভুত ঘটনা ঘটলো তার একটা বিবরণ আরো স্থায়ীভাবে রেখে যেতে চেয়েছিল সে। এবার গুপ্তধনের প্রসঙ্গে আসি। আমরা দুটো লেখাতেই কিন্তু এমন কোনো আভাস পাচ্ছি না যাতে নিশ্চয় করে বলা যায় ঘোড়ার পিঠে সোনাদানা হীরা জহরত ছিল। একটা বাক্স জাতীয় জিনিস চিত্রলিপির ঘোড়ার পিঠে দেখেছি, এবং 3টে ডালওয়ালা গাছের তলাতেও শুধু সেই বাক্সই দেখেছি। একই চৌকোনা জিনিস এবং মধ্যিখানে একটা বিন্দু চিহ্ন।
তাহলে কি এমন অমূল্য জিনিস ছিল বাক্সে, যা রাজা হে হয় কাকেও জানতে দিতে চাননি? বোঝা যাচ্ছে না, শুধু এটুকু বুঝতে পারছি মহেঞ্জোদারোবাসী লোভী ও খুনে লোকটি বাক্সর মধ্যে হিরে জহরত সোনাদানা না পেয়ে নিরাশ হয়ে কিংবা পাপ বোধে অনুতপ্ত হয়েই ঘটনাটা লিখে রেখেছিল। হ্যাট, আরো গোলমাল হয়ে গেল সব। তিব্বতী মঠের পুঁথিতে বলা হয়েছে নাকি রাজা হে হয় ধনরত্ন নিয়েই আশ্রয় নিয়েছিলেন সেখানে। তিব্বতী মঠের সাধুরাও কি ওই লোকটির মতো ভুল করতে পারে না? হ্যাঁ, তা অবশ্য ঠিকই। এই সময় ফের ফোন বাজলো। কর্নেল ফোন তুলে কি শুনে নিয়ে বললেন, হ্যালো, অলরাইট, উই আর রেডি। তারপর ফোন রেখে বললেন, জয়ন্ত, লাঞ্চের আয়োজন করা হয়েছে, তৈরি হয়ে নাও। ফকির সাহেবের কেরামতি। বিকেলে আমরা আবার চলেছি মহেঞ্জোদারোর দিকে। এবার সঙ্গে রীতিমতো মিলিটারি কনভয়। 4টে ট্রাক ভর্তি মিলিটারি সামনে ও পিছনে যেন আমাদের জিপটাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। এ তো দেখছি ফ্রন্টে যুদ্ধ করতে যাওয়ার মতো। আমার অস্বস্তি বেড়ে যাচ্ছিল। আমাদের জিপে আছেন 5 জন। কর্নেল, আমি এবং ডক্টর তীরকে বসেছি পেছনে। কর্নেল কামাল খাঁ জিপ চালাচ্ছেন, তার পাশে বসেছেন ডক্টর করিম। বুঝতে পারছি ভারতীয় প্রতিনিধিদের নিরাপত্তার কড়া আয়োজন করা হয়েছে। ভারতের অন্যান্য প্রতিনিধি ও সাংবাদিকরা আজ মহেঞ্জোদারোর 7 মাইল দূরে একটা বৌদ্ধ স্তূপ দেখতে গেছেন। সরকারি নেতা ডক্টর দীনবন্ধু আচার্য তাদের নেতা হয়েছে, কারণ মূল নেতা ডক্টর তীরকে আমাদের সঙ্গে এসেছেন। মহেঞ্জোদারোর কাছাকাছি এসে আমাদের জিপ একটা এবড়ো খেবড়ো বাজে রাস্তার দক্ষিণে এগোলো। বাদিকে অজস্র ন্যাড়া টিলার আড়ালে সিন্ধু নদ দেখা যাচ্ছে মাঝে মাঝে। ডান দিকে রুক্ষ ধুধু মরুভূমি বলাই চলে। বালি, পাথর আর কঠিন মাটির দেশ। ছোট ছোট কাঁটা গাছ আর কচ্চিত ঝোপঝাড় আছে। সেই সব খয়া খরবুটে ঝোপের পাতা মুড়িয়ে খাচ্ছে মস্ত মস্ত ছাগল আর তাগড়াই গরনে দুম্বা নামে এক জাতের ভেড়া। কোথাও উটের পিঠে জিনিসপত্র চাপিয়ে দড়ি ধরে ধীরে সুস্থে চলেছে কোনো মানুষ। মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে একটা লম্বা বর্ষা। একখানে জিপসিদের ছোটখাটো একটা দলকে দেখল, তাঁবু পেতে রান্না বান্না করছে। ওখানে একটা কুয়ো আছে। একদল ছাগল ভেড়াকে লাইন দিয়ে চৌবাচ্চা থেকে জল খাওয়াচ্ছে রাখালরা। জিপসি মেয়েরা চাকা ঘুরিয়ে জল তুলছে আর অকারণে হাসাহাসি করছে। আমাদের মিলিটারি গাড়িগুলো দেখে কিছুক্ষণ যেন ওরা সবাই ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এবার সত্যি বলতে কি, কোনো পথই নেই। অসমতল প্রান্তর ও বালিয়াড়ি পেরিয়ে কনভয় চলেছে। ধুলোর মেঘ চলেছে আমাদের সঙ্গে। ধম আটকানো অবস্থা। কর্নেল ও ডক্টর তীরকে চাপা গলায় কি সব আলোচনা করছে। মাঝে মাঝে পিছু ফিরে সামনের সিট থেকে ডক্টর করিমও তাতে যোগ দিচ্ছেন। কিছু বুঝতে পারছি না, শুধু হিটাইট শব্দটা বাদে। এদিকে ধুলোয় ধূসর হয়ে গেছি সবাই। বড্ড বিরক্তিকর লাগছিল যাত্রাটা। একসময় কর্নেলের উদ্দেশ্যে না বলে পারলুম না, আর কত দূর? সামনে থেকে ডক্টর করিম জবাব দিলেন, এসে পড়েছি। সামনে বাদিকে সিন্ধু নদ দেখা যাচ্ছে। ঘড়িতে তখন 6টা বাজে। সূর্য অস্ত যেতে এখনো ঘন্টাখানেক দেরি আছে। কিন্তু এবার আর ধুলো নেই, মাটি শক্ত। হলদে ঘাসের চাবড়া গজিয়েছে। তারপর একটা দুটো করে গাছ ও নজরে পড়তে থাকলো। আমরা সিন্ধু নদের প্রায় কিনারা ধরে চলেছি এখন। কোথাও কোনো বসতি দেখতে পেলাম না। তবে আরো দূরে দক্ষিণে দিগন্তের কাছে সবুজ রং দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, ওটা কি? ডক্টর করিম বললেন, ওটা সেচ এলাকা, ওখানে সরকারি কৃষিক্ষেত্র আছে। বাঁয়ে অনেকগুলো টিলা সিন্ধু নদীর ধারে সার বেঁধে চলে গেছে সবুজ কৃষিক্ষেত্রের দিকে। ডাইনেও তেমনি টিলার সারি আছে। এখানে অজস্র কাঁটা গুল্মের জঙ্গল গজিয়ে রয়েছে, আর তার মধ্যে একটা করে
চ্যাপ্টা পাথর পোতা আছে দেখল। জিজ্ঞেস করে জানা গেল ওগুলো কোন যুগের গোরস্থান। প্রাগৈতিহাসিক যুগের তো বটেই। ওই পাথরগুলো নাকি এই এলাকার এক আদিবাসী জনগোষ্ঠীর কাছে খুব পবিত্র। তারা প্রতি বছর শীতের শুরুতে এসে ওখানে পুজো আর্চা করে, ভেড়া বলি দেয়, মেলা বসে, তখন অনেক পর্যটক দেখতে আসে। শুনলাম জায়গাটার নাম দুহালা। নামটা অদ্ভুত লাগলো, কতটা বাংলা বাংলা নাম যেন। এখানেই আমাদের কনভয় থামলো। আমরা জিপ থেকে নামলুম। কর্নেল কামাল খাঁ মিলিটারি সেপাইদের দুর্বোধ্য ভাষায় কি সব আদেশ দিলেন। তারা অস্ত্রশস্ত্র নিয়ে সিন্ধু নদের ধারে টিলাগুলোর দিকে চলে গেল। কয়েকজন সেপাই সাব মেশিন গান নিয়ে পাহারায় রইল গাড়িগুলোর কাছে। ফ্লাস্কে আনা চা খাওয়া হলো ঘাসে বসে। আলোচনা শুরু হলো তার ফাঁকে ফাঁকে। সামনে একটা ম্যাপও রাখা হলো। ওরা ঝুঁকে পড়লেন ম্যাপটার দিকে। আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। একসময় অধৈর্য হয়ে উঠে দাঁড়ালুম। সেই প্রাগৈতিহাসিক গোরস্থানে গিয়ে চ্যাপ্টা পাথরগুলো দেখতে লাগলুম। প্রতিটি পাথর মাটির উপর অন্তত 6-7 ফুট লম্বা। তার গায়ে দুর্বোধ্য কি যেন লেখা আছে। হঠাৎ মনে পড়ে গেল, পূর্ব ভারতে মেঘালয় এলাকায় এমন অনেক গোরস্থান দেখেছিলুম বটে। শিলং থেকে চেরাপুঞ্জি যাবার পথে একটা দেখেছি, আরো নানা জায়গায়। ওগুলো খাসি জাতির লোকেদের কাছে খুব পবিত্র। ওরাও পুজো আর্চা করে সেখানে গিয়ে। আমার পিছনে জুতোর শব্দ হচ্ছিল। ঘুরে দেখি আমার বৃদ্ধ বন্ধুটি আসছেন, মুখে মিটিমিটি হাসি। হ্যালো খুদে পণ্ডিত, নতুন কিছু আবিষ্কার করলে নাকি? চেষ্টা করছি, কিন্তু সাবধান, এখানে বিস্তর ভূত আছে, ঘাড় মটকে দেবে। পুরোর কথায় না হেসে পারা যায় না। বললুম, আপনারা কি সেই সব ভূতের সঙ্গে লড়াই করতে সেপাই শান্ত্রী গোলাগুলি নিয়ে এসেছেন? তুমি ঠিকই ধরেছ জয়ন্ত। আর কিষান চাঁদ ডাকু বুঝি ওদেরই সর্দার? বাহ, তাহলে তোমার বুদ্ধি খুলে গেছে। কিন্তু কর্নেল, আগে ভাগে বলে দিচ্ছি, ওসব গোলাগুলির মধ্যে আমি নেই। আমার মুখের কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু নদের ধারে টিলাগুলোর দিকে পৃথিবী কাঁপানো একটা আওয়াজ হলো। তারপর দেখলুম কিছুটা দূরে প্রচন্ড ধোঁয়া এবং তার সঙ্গে বড় বড় পাথরের টুকরো আকাশে ছড়িয়ে গেল। পায়ের তলায় মাটি কেঁপে উঠেছিল। কি সাংঘাতিক ওই বিস্ফোরণ! কর্নেল চাপা গলায় বললেন, ডিনামাইট দিয়ে টিলাটা উড়িয়ে দিল বুঝি। উত্তেজিত ভাবে বললুম, কারা ডিনামাইট চার্জ করলো কর্নেল? আবার কারা? কিষান চাঁদরা। কেন বলুন তো? একটা গুহায় ঢোকার পথ খুঁজে পাচ্ছিল না, তাই পাহাড় উড়িয়ে দিয়ে সে গুহার পথ আবিষ্কার করতে চায়। কি আছে সে গুহায় জানি না, শুধু এইটুকুই জানি কিষান চাঁদ মশাই ধুরন্ধর লোক এবং সে আমাদের টেক্কা দিতে পেরেছে। সম্ভবত সে অসাধারণ পুরাতাত্ত্বিক পণ্ডিতের সাহায্য নিয়েছে। কাকুকে কোন পণ্ডিত সাহায্য করতে যাবেন? কর্নেল জবাব না দিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন। চলে এসো জয়ন্ত, আমরা এবার রওনা দেব। ওর সঙ্গে এগিয়ে গিয়ে দেখলুম ডক্টর তীরকে এবং কর্নেল কামাল খাঁ আমাদের জন্য অপেক্ষা করছেন। এবার দল বেঁধে সবাই দ্রুত টিলাগুলোর ওপর দিয়ে এগিয়ে চলল। একটা টিলার উপর পৌঁছে বড় পাথরের আড়ালে সব বসে পড়ল। উঁকি মেরে দেখে অবাক হয়ে গেল, নিচে সিন্ধু নদ দেখা যাচ্ছে। হঠাৎ মনে হবে সমুদ্র যেন কুল কিনারাহীন, তবে জায়গায় জায়গায় অনেক বালিয়াড়ি দ্বীপের মতো ছড়িয়ে রয়েছে। সেই চাতালে জনা পাঁচেক সশস্ত্র লোক একজন আলখাল্লাদারি ফকিরকে ঘিরে দাঁড়িয়ে আছে। ফকির আর কেউ নন, আমার প্রাণদাতা সেই সাধক পুরুষ এবং বাঙালি পণ্ডিত ডক্টর আহমেদ। কর্নেলের মুখে বিস্ময় ফুটে উঠল। ফিসফিস করে বললেন, যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে। ফকির সাহেব কিষান চাঁদের পাল্লায় পড়েছে। ডক্টর করিম বললেন, মুক্তি পেয়েই উনি গা ঢাকা দিয়েছিলেন। অনেক খুঁজে আর পাত্তা পেলুম না, কিন্তু ভাবিনি যে উনি বোকার মতো আবার এখানে এসে পড়বেন।
ওকে থামিয়ে দিলেন কর্নেল কামাল খাঁ। ঠোঁটে আঙুল রেখে চুপ করতে ইশারা করলেন। সেই সময় দেখলুম মিলিটারি সেপাইরা বুকে হেঁটে চাতালটার দুদিক থেকে পাথরের আড়ালে এগুচ্ছে। আমার বুক ঢিপঢিপ করতে লাগলো। নির্ঘাত প্রচণ্ড লড়াই বেঁধে যাবে, তার মধ্যে ফকির সাহেব বিপন্ন হয়ে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। এই কর্নেল কামাল খাঁ পাঠান বলেই বুঝি এত গোয়ার গোবিন্দ মানুষ। কিন্তু তারপরেই আশ্বস্ত হয়ে দেখলুম সেপাইরা চাতালের তলায় গিয়ে ঢুকলো এবং ফকির সাহেব দুহাতে বার কতক তালি বাজালেন, আকাশের দিকে মুখ। তারপর সিন্ধু নদের দিকে ইশারা করে কিছু বললেন। সশস্ত্র লোকগুলো সেদিকে তাকিয়ে কি দেখতে লাগলো। তখন সদ্য সূর্যাস্ত হয়েছে, সিন্ধুর জলে রক্তিম ছটা বিচ্ছুরিত হচ্ছে। দেখতে দেখতে সেই সিঁদুর গোলা জলের রং বদলাতে থাকলো। এমন বিচিত্র দৃশ্য আমি দেখিনি। সোনালি রূপালি পাখনা মেলে যেন অসংখ্য পরী স্নান করতে নেমেছে। ব্যাপারটা বিস্ময়কর এজন্য যে শুধু একটা জায়গায় ওই রঙের খেলা দেখা যাচ্ছে। লোকগুলো নিশ্চয়ই তাজ্জব হয়ে দেখছে। ফকির সাহেব এবার সোজা দাঁড়িয়ে দুহাত তুলে প্রার্থনা করছেন। তারপর দেখলুম ফকির সাহেব প্রার্থনা শেষ করে কয়েকবার তালি দিলেন এবং সঙ্গে সঙ্গে পাথরের চাতালটার কিনারা থেকে মিলিটারি সেপাইরা আচমকা লাফিয়ে উঠল এবং লোকগুলোকে ঘিরে ফেলল। লোকগুলো চমকে উঠেছিল। ভেবা ছাকা অবস্থায় প্রত্যেকে বন্দুক ফেলে দিয়ে দুহাত তুলে দাঁড়ালো। কর্নেল কামাল খাঁ দৌড়ে নেমে গেলেন। দুহাতে দুটো রিভলভার থেকে দুবার গুলি ছুটতে ভুললেন। আমারও নিচে গিয়ে ব্যাপারটা মুখোমুখি দেখার ইচ্ছে করছিল, কিন্তু একটু নড়তেই কর্নেল চিমটি কেটে বসে থাকতে ইশারা করলেন। কর্নেল কামাল খাঁ এবং তার বাহিনী ডাকাতগুলোকে আগ্নেয়াস্ত্র ডগায় রেখে চাতাল থেকে নামালেন। অপেক্ষাকৃত ঢালু পথটা দিয়ে ভেড়ার পালের মতো তাড়িয়ে নিয়ে চললেন। ফকির সাহেব এবার আমাদের দিকে ঘুরে দাঁড়িয়েছেন। কর্নেল বললেন, চলুন, এবার যাওয়া যেতে পারে। আমরা চারজনে নিচে নেমে গেলুম। নামাটা সহজ হলো না অবশ্য। পাথরে সাবধানে পা রেখে নামতে হলো। কাছে গিয়েই ডক্টর করিম বুকে জড়িয়ে ধরেছেন ফকির সাহেবকে। কর্নেল এবং ডক্টর তীরকে করমর্দন করলেন ওর সঙ্গে, আর আমি ওর পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকালুম। এই মানুষটি আমার প্রাণদাতা। ফকির সাহেব হাসতে হাসতে বললেন, কেরামতিটা কেমন দেখালুম বলুন? সিন্ধু নদের ওই জায়গাটায় অদ্ভুত আলোর খেলা দেখা যায় সন্ধ্যার আগে। ন্যাচারাল ফেনোমেনা। বেটাদের বললুম, এই দেখ, ওখানেই রাজা হেহয়ের গুপ্তধন পোতা আছে। ওরা বিশ্বাস করলো। শ্মশান গুহার বিভীষিকা। ফকির সাহেব ওরফে ডক্টর আমেদের কাছে জানা গেল কাল বিকেলে কর্নেল খাঁ ওকে মুক্তি দিয়েছিলেন। উনি তার গুহার আড্ডায় ফেরার পথে কিষান চাঁদের হাতে বন্দী হন। বুদ্ধিমানের মতো তিনি ওদের সাহায্য করতে রাজি হয়েছিলেন, নইলে প্রচন্ড নির্যাতন করে ওরা তাকে মেরে ফেলত। এখানে ওই খাড়ি মতো জায়গায় উঁচু 300 ফুট যে পাথরের দেওয়াল দেখা যাচ্ছে, তার গায়ে 200 ফুট উঁচুতে একটা গর্ত আছে। এই গর্তটা একটা গুহার পথ, কিন্তু নিচে সিন্ধু নদের জল ওখানে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। তাই ওখানে কোনো নৌকা নিয়ে যাওয়া অসম্ভব। গেলেও খাড়া পাথরের দেওয়াল বেয়ে উঠে গর্তে পৌঁছানো দুঃসাধ্য। তাই কিষান চাঁদকে উনি পরামর্শ দিলেন, যদি দেওয়ালটার ওপর থেকে দড়ি ঝুলিয়ে সেই দড়ি বেয়ে কেউ নামতে পারে, তাহলে 100 ফুট নিচে গর্তটায় পৌঁছাতে পারবে। এ কাজ দক্ষ পর্বতারোহীর। ওদের দলে তেমন কেউ নেই, তাই সেই দুপুর থেকে গর্ত খুঁড়ে ডিনামাইট ভরে দিয়েছিল কিষান চাঁদ। কিছুক্ষণ আগে আমরা সেই ডিনামাইটের বিস্ফোরণ টের পেয়েছি। দেওয়ালটা উড়ে গেছে, গুহার ছাদে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে কিষান চাঁদ নেমে গেছে একা। সঙ্গীদের বলে গেছে, 1 ঘন্টার মধ্যে আমি না ফিরলে এই ফকিরকে জবাই করবে। এখনো কিষান চাঁদ ফেরেনি। এদিকে চাতালে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ফকির সাহেবের চোখে পড়েছিল একদল মিলিটারি সেপাই পাথরের আড়ালে বসে আছে। তখন তিনি শয়তানগুলোকে কথায় কথায় ভুলিয়ে রাখেন এবং ওই কেরামতি দেখান। সেই সঙ্গে সেপাইদের এগিয়ে আসতেও ইশারা করেন। কর্নেল কামাল খাঁ বন্দীদের ট্রাকে তুলে চালান করে ফিরে এলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের
ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।